আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। হঠাৎ পরিকল্পনা, জটিকা সফরে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ ঘিরে শোরগোল। আগামী সপ্তাহে জটিকা সফরে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলেই রওনা দিতে পারেন মমতা। মঙ্গলবার নির্বাচন কমিশনের কোনো বৈঠকে যোগ দিতেই দিল্লি যেতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ওই দিন বিকেলেই বা বুধবার সকালে কলকাতা ফিরতে পারেন তিনি। সফরসূচি চূড়ান্ত না হলেও সূত্রের খবর সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেই দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত লোকসভা নির্বাচনের অনেক আগে থেকেই বিজেপিকে নিশানা করতে শুরু করেছেন মমতা। দলের নেতাদের গ্রেপ্তারি নিয়ে বারবার সরব হচ্ছেন। এদিনও নদিয়া থেকে তিনি বলেছেন, আমাকেও যদি জেলেও পড়েন আমি জেল ফুটো করে বেরিয়ে আসব। ভোটে জিততে সবাইকে জেলে পুরছেন, আর নিজেরা সব সাধু, চোরেদের জমিদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বাজে বেশি। আজ ক্ষমতায় আসেন, এজেন্সি নিয়ে ঘুরছেন, যেদিন থাকবেন না সেদিন কি হবে? উল্লেখ্য, বুধবারই ইডির হাতে গ্রেপ্তার হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিরোধী শিবির তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। সেই সূত্রেই সম্ভবত মমতার এই আক্রমণ। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, আমরা দিল্লি দখল করব, বাংলায় পথ দেখাবে। আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস আর সিপিএম জোট করেছে। আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না, আমি মাটি মানুষ করি, আমরা একাই লড়ব। এমন এক উত্তেজনাকর পরিস্থিতিতে জটিকা সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর অন্তত এমনটাই। ক্যাগ রিপোর্ট সামনে এনে তৃণমূলের উপর চাপ বাড়ালেন সুকান্ত। বিজেপির অস্ত্র এবার ক্যাগ রিপোর্ট। এই অস্ত্রের সাহায্যে তৃণমূলকে কোণঠাসা করতে চায় রাজ্য বিজেপি। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে 2রা ফেব্রুয়ারি থেকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসতে চলেছেন, তখন পাল্টা তৃণমূল সরকারের বিরুদ্ধে বেশ গুরুতর অভিযোগ আনলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে ক্যাগ রিপোর্ট তুলে ধরে সুকান্তের অভিযোগ, 2 লক্ষ কোটি টাকার কোনো হিসেবে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেখানে সুকান্ত বলেন, প্রায় 2 লক্ষ কোটি টাকার হিসেব দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। সেই টাকা কোথায় গেল? পার্সোনাল অ্যাকাউন্টে প্রকল্পের টাকা নেওয়া হয়েছে। ক্যাগ রিপোর্টে সেটির উল্লেখ করা হয়েছে। এটা দুর্নীতির নতুন পন্থা। সাধারণের টাকা কোথায় খরচ করা হয়েছে সেটা কেউ জানেন না। বঙ্গ বিজেপির সভাপতির আরও অভিযোগ, প্রত্যেকটি রাজ্য সরকারকে যে কোনো প্রকল্পের কাজ শেষ হলে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়। এতে বোঝা যায় টাকা যে খাতে বরাদ্দ করা হয়েছিল সেই টাকা সংশ্লিষ্ট প্রকল্পের কাজেই খরচ হয়েছে। অথচ ক্যাগ রিপোর্ট বলছে প্রায় 2 লক্ষ কোটি টাকার ইউসি জমা দেওয়া হয়নি। এই বিষয়টি নিয়ে পাল্টা রাজ্য বিজেপি ধর্নায় বসবে বলে জানিয়েছেন সুকান্ত। সুকান্তের পাশাপাশি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধী রঞ্জন জ্যোতি এই ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, তৃণমূল সরকার সমস্যা মেটাতে চায় না। তিনি বলেন, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তখন ঠিক হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকার 2 জন করে আধিকারিককে ঠিক করবেন, যারা গোটা বিষয়টি দেখবেন। আমরা 2 জন আধিকারিক ঠিক করলেও তৃণমূল সরকার এখনও আধিকারিকদের নাম জানায়নি। তাই সমাধানের রাস্তা কোথায় সেটা তারাই বলতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের একাংশের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে, যে বিষয়টি নিয়ে বহুদিন ধরে বিরোধীরা আক্রমণ করে চলেছে তৃণমূলকে। এই পরিস্থিতিতে তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে ফের পথে নামছে। এর আগে এই ইস্যুতে দিল্লি গিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর পথে নামাটা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। তবে তৃণমূলকে ফাঁকা জমি ছাড়তে রাজি নয় বিজেপি, তাই তারা ক্যাগ রিপোর্ট তুলে ধরে পাল্টা আক্রমণ করতে শুরু করলো তৃণমূলকে। ডিগবাজির রাজনীতির জন্য শুধু নীতিশ কি একাই দায়ী? গত 1 দশকে 5 বার ডিগবাজি খেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কখন কোন দলে থাকবেন, কার হাত ধরে মুখ্যমন্ত্রী হবেন, কখন কার পাল্লা ভারী সেদিকে ঝাঁপিয়ে পড়বেন। নীতিশের এমন ভূমিকা দেখে বিহার তথা গোটা দেশ আজ বড্ড বেশি অভ্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু এর জন্য শুধু কি নীতিশ একাই দায়ী? এক কথায় এর উত্তর হচ্ছে না। কংগ্রেস, আরজেডি বা বিজেপি 3টি দল সমানভাবে দায়ী। পরিণতি কোন দিকে গড়াবে সেটা জেনেও এই দলগুলি নীতিশকে নিজেদের শিবিরে নিয়ে আসে কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? একটা কথা আছে, যে অন্যায় করে আর যে অন্যায় সয়, দুজনই সমান দায়ী।
এক্ষেত্রে ব্যাপারটা তো একই। বছরের পর বছর ধরে নীতিশের ডিগবাজি রাজনীতি দেখছেন কংগ্রেস আরজেডির পাশাপাশি বিজেপি নেতৃত্ব। তবুও তারা অতীতের কথা ভুলে শুধুমাত্র মসনদ ধরে রাখার জন্য নীতিশকে দলে নিতে দুবার ভাবছেন না। তাই যে ঘটনা বারবার ঘটিয়ে থাকে নীতিশ কুমার, তার জন্য সমস্ত রাজনৈতিক দল সমান দায়ী। এটা নিয়ে কেন যে আলোচনা হচ্ছে না তার কোনো উত্তর নেই। ঘটনা হলো, রোববার আরজেডি নেতা তেজস্বী যাদব রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই পদক্ষেপের জন্য নীতিশকে ভুগতে হবে লোকসভা নির্বাচনে। একইভাবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ রোববার সমালোচনা করেছেন নীতিশের। কেন একবার জিতে 2 বছর অন্তর তাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে হয়, সেই প্রশ্ন তুলে কার্যত বিজেপিকেই বিড়ম্বনায় ফেলে দিয়েছেন দিলীপ। কিন্তু যে প্রশ্ন দিলীপ করেছেন সেটাই আজ দেশবাসীর মুখে মুখে ঘুরছে। তবে কি এবার বিহারবাসী লোকসভা নির্বাচনে নীতিশকে উপযুক্ত জবাব দেবে? এর উত্তরটা রয়েছে সময়ের গর্ভে। আমাকে জেলে পুলে ফুটো করে বেরিয়ে আসবো, হেমন্ত সোরেন গ্রেপ্তারির পরেই কেন হুঙ্কার মমতার? লোকসভা নির্বাচনের আগে 5 দিনে 7 জেলায় ম্যারাথন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরের সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি ছিল তৃণমূল সুপ্রিমোর। সেখান থেকে একাধিক ইস্যুতে কথা বললেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বারংবার মমতার কথা উঠে এলো এক আশঙ্কার কথা। নিজের কথায় মুখ্যমন্ত্রী ছাপ বুঝিয়ে দিলেন তাকে জেলে ঢোকানোর হলেও তিনি মোদি আর বিজেপির বিরুদ্ধে নিজের লড়াই চালিয়েই যাবেন। প্রসঙ্গত বুধবারই জমি দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ইন্ডিয়া জোটের শরিক জেএমএম-এর প্রধান হেমন্ত সোরেন। এরপরই বৃহস্পতিবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। সেই ঘটনা নিয়ে রীতিমতো উত্তপ্ত জাতীয় রাজনীতি। আর হেমন্ত সোরেন গ্রেপ্তারির 24 ঘন্টা পেরোনোর আগেই হুঙ্কার করে উঠলেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভয় দেখিয়ে ভারতবর্ষে সবাইকে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়ে আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। তবে জোটসঙ্গী হেমন্ত সোরেনের প্রসঙ্গ তোলেননি মমতা। পাশাপাশি এদিন বিজেপিকেও জোর আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে ভরছেন, আমরা সব চোর আর আপনারা কি সাধু? সব চোরেদের জমিদার জোরদার, মানুষের টাকা লুট করে আবার বড় বড় কথা। আজ ক্ষমতায় আসো তাই এজেন্সি নিয়ে ঘুরছো, কাল ক্ষমতায় না থাকলে সব উধাও হয়ে যাবে। নিজের দলের অভিযুক্ত নেতাদের নিয়ে মমতা বলেন, আমাদের ছেলেমেয়েরা কেউ চোর নয়, হাতের 5টা আঙুল সমান নয়, তাই বলে পুরো হাতটাই কেটে ফেলতে হবে। মমতার কথায় সামান্য কিছু অংশ যারা দুর্নীতিতে জড়িয়ে গিয়েছেন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থাও নিয়েছে, কিন্তু তা বলে তৃণমূল গোটাটাই চোরেদের দল এমনটা নয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, সিপিএম থেকে কিছু লোক তৃণমূলে ঢুকেছিল, তারাই বিভিন্ন অন্যায় করেছে। রাজবংশী মুখের পর এবার কি কীর্তন শিল্পী? বাংলায় বিজেপির রাজ্যসভার প্রার্থীকে? বাংলা থেকে রাজ্যসভায় আরেকটি আসনে বিজেপির জয় নিশ্চিত। সেই আসনের প্রার্থী হিসাবে কয়েকজনের নাম ভাসছে। তার মধ্যে প্রথম নামটি হচ্ছে সিদ্ধার্থ নস্কর। কীর্তন শিল্পী সিদ্ধার্থ বাবু গেরুয়া শিবির সমর্থিত শিল্পীদের সংগঠন শিল্পী সংসদের কর্ণধার। 2019 সালের লোকসভা ও 21শে বিধানসভা ভোটে এ রাজ্য থেকে প্রার্থী হলেও জেতেননি তিনি। এবার তাকে রাজ্যসভায় পাঠাতে পারে বিজেপি। সিদ্ধার্থ নস্কর ধর্মীয় শিল্পী সংগঠনের নেতা। রামায়ণী গান কীর্তনে তিনি সিদ্ধহস্ত। ফলে বাংলা থেকেও রাজ্যসভার আসনে হিন্দুত্বের তাসি খেলতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কীর্তন বাউল সমাজের ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই সিদ্ধার্থ নস্করকে প্রার্থী করা হতে পারে। ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে রাজবংশী নেতা অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠিয়েছে গেরুয়া শিবির, যে অনন্ত মহারাজ বাংলা ভাগের দাবি তুলেছেন। তবে সিদ্ধার্থবাবু ছাড়াও রাজ্যসভায় সম্ভাব্য প্রার্থী তালিকায় স্বপন দাশগুপ্তের নামও রয়েছে। অমিত শাহ ঘনিষ্ঠ স্বপনবাবু সেভাবে সংগঠনের লোক নন, এর আগেও তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। তাই স্বপন দাশগুপ্তের নাম নিয়ে জল্পনা চলছে বলে খবর। অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম নিয়ে একটা জল্পনা রয়েছে, কিন্তু মিঠুনকে রাজ্যসভায় পাঠানোর সম্ভাবনা ক্ষীণ। কারণ সদ্য পদ্মভূষণ সম্মান পেয়েছেন মিঠুন। সাংগঠনিক ব্যক্তিত্ব এবং সমাজের কোনো একটি অংশে প্রভাব রয়েছে, এরকম কাউকেই পাঠানো হতে পারে রাজ্যসভায়।